এটা হচ্ছে মূলত এস্টিমেটিং এন্ড কস্টিং টুলটা হচ্ছে এই ফ্রেম স্ট্রাকচার দালান নিয়ে আর কি। আর আগের যে এস্টিমেট একটা পড়ে আসছো তোমরা ফোর্থ সেমিস্টারে, সেটা ছিল লোড বিয়ারিং ওয়াল নিয়ে। অর্থাৎ ওয়ালের উপরেই সারি সারি ফ্রেমের সাহায্যে তৈরি করা হয়। অর্থাৎ গ্রেড বিম, কলাম, ছাদ ও মেঝে লেভেলের বিমের সাহায্যে কলামগুলো সংযুক্ত করে দালান তৈরি করা হয়, তাকে ফ্রেম স্ট্রাকচার দালান বলা হয়। তাহলে ফ্রেম স্ট্রাকচার দালানের এই একটা ফ্রেম তৈরির মাধ্যমে তারপরে বিল্ডিং তৈরি করা হয়। আর লোড বিয়ারিংটা কি ছিল, যে লোড বিয়ারিংটা ছিল এরকম যে প্রথমে এই ফাউন্ডেশনের পরে আমরা 10 ইঞ্চি ওয়াল নির্মাণ করতাম। তো এই 10 ইঞ্চি ওয়ালের উপরেই এই বিল্ডিং এর সমস্ত লোডগুলি ট্রান্সফার করা হতো। অর্থাৎ ফাউন্ডেশনের মধ্যে এই বিল্ডিং এর লোডটা ট্রান্সফার হতো। আর এখন ট্রান্সফার হয় কিভাবে, যে প্রথমে হচ্ছে স্ল্যাব, স্ল্যাব থেকে স্ল্যাব বা ফ্লোর, ফ্লোর থেকে বিম, বিম থেকে কলাম, কলাম থেকে ফুটিং বা ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে মাটির মধ্যে ট্রান্সফার করা হয় লোডটাকে। তো এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং। তাহলে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং আর লোড, না এই যে অ্যাডমিট হইলে আমাকে আবার পিছিয়ে যেতে হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম লোড বিয়ারিং স্ট্রাকচার এবং ফ্রেম স্ট্রাকচারের পার্থক্য কি। হ্যাঁ, তাহলে আবার বলতেছি, ফ্রেম স্ট্রাকচার দালান বা বিল্ডিং হচ্ছে বিম, কলাম, স্ল্যাব এর সমন্বয়ে একটা ফ্রেম তৈরি করা হয় এবং এই ফ্রেমের লোডটা ফাউন্ডেশনের মাধ্যমে, কলামের মাধ্যমে ট্রান্সফার হয়। অর্থাৎ গ্রেড বিম, কলাম, স্ল্যাব বা ছাদ ও মেঝে লেভেলের বিমের সাহায্যে কলামগুলো সংযুক্ত করে দালান তৈরি করা হয়, তাকে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং বলা হয়। এখানে দেখো ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর একটা প্ল্যান দেওয়া আছে এখানে। এই যে ডটের চিহ্ন দেওয়া আছে কর্নারে কর্নারে, জায়গায় জায়গায় একটু একটু, এগুলি হচ্ছে কলাম। আর ডান পাশে দেখো একটা কলামের সেকশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? এখানে দেখো তো এই প্ল্যানের মধ্যে কয়টা কয়টা কলাম আছে। যদি আমরা উপর থেকে ডান থেকে বাম দিকে গুনি, উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কলাম আছে। হ্যাঁ, তাহলে সবাই কি বুঝতে পারছো আমি কোনগুলিকে কলাম নির্দেশ করতেছি? এবং ডান পাশে একটা কলামের সেকশন দেওয়া আছে, ক্রস সেকশন দেওয়া আছে। হ্যাঁ, সেকশন এ বি দেওয়া আছে, একটা কলামের সেকশন এ বি শুরুতেই আছে। এই কলামের নিচে আছে কি ফাউন্ডেশন, শুরুতেই কি আছে সবার নিচে? ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশনের নিচে আছে ব্রিক প্লাট সোলিং, বিএফএস। তারপরে আছে আরসিসি, অর্থাৎ 7.5 সেন্টিমিটার হচ্ছে এখানে। এই ফাউন্ডেশনের সাইজটা হচ্ছে 125 সেন্টিমিটার। তোমাদের এখান থেকে কি বোঝা যাচ্ছে 125 সেন্টিমিটার যে? ক্লিয়ার? ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখো সেকশন এ বির উপরে দেওয়া আছে 125 সেন্টিমিটার। ঠিক আছে, তো 125 সেন্টিমিটার দেওয়া আছে। আর ব্রিক প্লাট সোলিং দেওয়া আছে 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটার মানে হচ্ছে 3 ইঞ্চি। আমরা ব্রিক প্লাট সোলিং আমরা পরে আসছি এস্টিমেটিং এন্ড কস্টিং ওয়ানে, বিএফএস হয় 3 ইঞ্চি বা 7.5 সেন্টিমিটার। তারপরে আসে 22.5 সেন্টিমিটার। এটা হচ্ছে এই তোমার আরসিসি। অনেকেই এখন জয়েন করতেছে, এই নিয়ে খুব সমস্যা, মোবাইল দিয়ে শুধু তো। তাহলে এখানে কি বলছিলাম, যে সেকশন এ বির উপরে 125 সেন্টিমিটার সাইজ। তারপরে হচ্ছে ব্রিক ব্রিক প্লাট সলিং হচ্ছে 7.5 সেন্টিমিটার, অর্থাৎ 3 ইঞ্চি। তারপরে হচ্ছে 22.5 সেন্টিমিটার হচ্ছে তোমার এই আরসিসি। হ্যাঁ, তারপরে এর উপরে আছে একটু ওই যে ইয়া করে স্লোপ দিয়ে আছে 15 সেন্টিমিটার। তার উপরে আছে 70 সেন্টিমিটার। এই 70 সেন্টিমিটার মধ্যে আবার 15 সেন্টিমিটার আছে তোমার এই গ্রেড বিম। তাহলে এখানে
আমাদের মাটির যে লেভেলটা, একটা মাটির চিহ্ন দেয়া আছে দেখো 70 সেন্টিমিটার উপরে। এখানে মাটির চিহ্ন দেয়া আছে। এই এখানে দেখো দুইটা, হ্যাঁ জিএল লেখা আছে, জিএল। এই জিএল এর দেখো নিচে মাটির চিহ্ন দেয়া আছে, তাই না? তো এই জিএলটার চিহ্নটা কোন লেভেল বরাবর? গ্রেড বিমের সেন্টার বরাবর। অর্থাৎ গ্রেড বিমটা হচ্ছে ডেপথ হচ্ছে 30 সেন্টিমিটার, আর এখানে 30-এর অর্ধেক 15 সেন্টিমিটার পর্যন্ত মাটি আছে, আর 15 সেন্টিমিটার কি আছে? খালি আছে। তারপরে উপরে অংশে দেখো পিএল 45 সেন্টিমিটার উপরে। তো পিএল এর ডান পাশে দেখো আবার একটা ব্রিক প্লাট সোলিং আছে আর একটা সিসি আছে। অর্থাৎ 7.5 সেন্টিমিটার ব্রিক প্লাট সোলিং আছে, আর 7.5 সেন্টিমিটার কি আছে? সিসি আছে। সিসি মানে কি? সিমেন্ট কংক্রিট। এটা কি জন্য? জি, হ্যাঁ এটা মেজে, প্রথম তলার মেজে। পিএল এবং মেজে লেভেলটা একই। অর্থাৎ পিএল এর লেভেলটাই হচ্ছে প্রথম তলার যে তোমার লেভেলটা, কি প্রথম তলার যে ফ্লোরের লেভেলটা, গ্রাউন্ড ফ্লোরের যে লেভেলটা, সেটি হচ্ছে পিএল। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু এই যে এখনো অনেকে জয়েন করতেছে, এদের নিয়ে আমি খুব সমস্যায় আছি। আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না, বারবার ক্লাস থেকে বের হয়ে যে আবার। তারপরে আসো দেখো ফ্লোর পিএল থেকে আছে 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার পর্যন্ত। এটা হচ্ছে সিল হাইট। সিল বুঝো? সিল দরজা জানালার নিচের যে অংশটা, দরজা জানালার নিচের যে অংশটা, সেটা হচ্ছে সিল। আর এই সিলটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইটের গাঁথনি। অর্থাৎ দরজা জানালার নিচে, জানালার নিচে, এটা হচ্ছে জানালার নিচের যে অংশটা 2.5 ফিট উচ্চতায়, এটা হচ্ছে সিল। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে একটা জানালার উপর পর্যন্ত সিল হাইট দেয়া আছে। তারপরে দেখো দেয়া আছে এই সানশেড 45 সেন্টিমিটার প্রস্থ। জুম করবো না। যে- হ্যাঁ, এর বেশি জুম হচ্ছে না। এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বইটা একটু ফলো করো আর কি। বইয়ের পাশে নিয়ে দেখো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই যে 45 সেন্টিমিটার সানসেট আছে, আর এটার 6 সেন্টিমিটার উপরে প্রস্থ আছে সানসেটের। আর ডান পাশে দেখো 300 সেন্টিমিটার হাইট আছে। অর্থাৎ একদম স্ল্যাব পর্যন্ত, স্ল্যাবের নিচ পর্যন্ত 300 সেন্টিমিটার হাইট আছে, এবং এখানে একটা বিম আছে 25 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। এটা হচ্ছে ফ্লোর বিম। আর নিচে যেটা দিচ্ছিলাম সেটা ছিল গ্রেড বিম। আর এখন এটা হচ্ছে কি বিম? ফ্লোর বিম। ওই ফ্লোর বিমের উপর পর্যন্ত যে ছাদটা, এটি হচ্ছে একতলার ফ্লোর, বা যদি একতলা বিল্ডিং হয় তাহলে এটি হচ্ছে ছাদ। তাহলে 300 সেন্টিমিটার মানে হচ্ছে কি 3 মিটার, অর্থাৎ প্রায় 10 ফিট। 10 ফিট একটা বিল্ডিং এর হাইট হচ্ছে, ফ্লোরের হাইট হচ্ছে কি 10 ফিট। ঠিক, ঠিক আছে। তারপরে আছে দেখো আরসি 10 সেন্টিমিটার সিসি স্ল্যাব। এই তারপরে এর উপরে কাটা আছে, যদি বিল্ডিং মনে করো 2 তলা 3 তলা হয়, তাহলে উপরে যা আছে আর কি। একদম একদম টপে দেখো 7.5 সেন্টিমিটার এলসি। এলসি মানে কি? কেউ বলতে পারো এলসি? লাইম কংক্রিট। হ্যাঁ, লাইম কংক্রিট। এই লাইম কংক্রিটটা দেওয়া হয়, বা বাংলায় এটাকে বলে জলছাদ। ঠিক আছে? বাংলায় বলা হয় জলছাদ, আর ইংলিশে বলা হয় এটাকে লাইম কংক্রিট। তাহলে এই লাইম কংক্রিটটা দেওয়া হয় সবার উপরের ফ্লোরে, অর্থাৎ ছাদে। এখানে দেওয়া হয় তোমার হিট ট্রান্সফার করার জন্য, অর্থাৎ হিট যাতে কম আসে আর কি, উপরের তলা যারা থাকে, সবার উপরের তলা, তাদের যাতে একটু গরমে কম গরম আর কি প্রবেশ করে, তাপ যাতে একটু কম প্রবেশ করে।
আর এর উপরে আছে দেখো 60 সেন্টিমিটার, এটা হচ্ছে প্যারাপেট ওয়াল। এটা হচ্ছে কি প্যারাপেট ওয়াল। ওই উপরে মাপ আছে 37.5 সেন্টিমিটার প্যারাপেট ওয়ালের প্রস্থ। এখানে বা 360 আচ্ছা বেডরুম বাই হচ্ছে 535 অর্থাৎ 535 সেন্টিমিটার, 360 সেন্টিমিটার বাই 535 সেন্টিমিটার। তো এখানে 360টা হচ্ছে হরিজন্টাল মেজারমেন্ট আর 535টা হচ্ছে এখানে ভার্টিক্যাল মেজারমেন্ট। হ্যাঁ, হরিজন্টাল মেজারমেন্ট বলতে হচ্ছে এই যে বাম পাশে লেখা আছে W1 দেখতে পাচ্ছ, এই W1 এর ওয়াল থেকে একদম মাঝখানে যে তোমার পার্টিশনালটা আছে, নিচে একটা দরজা আছে D1, এই ওয়াল পর্যন্ত ভিতর টু ইনার মাপ হচ্ছে 360 সেন্টিমিটার। তারপরে ওই যে বাথরুম একটা আছে 130 বাই 222.5 সেন্টিমিটার। তারপরে কিচেন আছে 282.5 বাই হচ্ছে 222.5। তাহলে এই মাপগুলি তো তোমরা বুঝো নাকি? আর এই যে নিচে সবার নিচে দেওয়া আছে 125 ওয়াইড বারান্দা। এই বারান্দাটার 125টা হচ্ছে বাহিরের ওয়াল থেকে বাহিরের ওয়াল, অর্থাৎ এই যে সিঁড়ির কাছে যে একটা রেখা আছে পুরা বারান্দা জুড়ে, এই রেখা থেকে শুরু করে ওই ওয়ালের বাহির পর্যন্ত। অর্থাৎ এটাকে তুমি ভাবতে পারো 125টা হচ্ছে ওই ওয়ালের সেন্টার, আর যদি এখানে একটা ওয়াল থাকতো তাহলে এই ওয়ালের সেন্টার মাঝামাঝি, মানে সেন্টার টু সেন্টারও বলতে পারো, অথবা বাহিরের ওয়াল থেকে বাহিরের ওয়ালও বলতে পারো। ক্লিয়ার সবাই? তারপরে ফ্রেম স্ট্রাকচার দালানের এলিভেশনের সেকশন। এখানে এলিভেশন দেওয়া আছে, সেকশন দেওয়া আছে। সেকশন বলতে এটা ক্রস সেকশন আর কি। এটা টু স্টোরেড বিল্ডিং। ফ্রেম স্ট্রাকচার দালানের ফাউন্ডেশন। আচ্ছা, ফ্রেম স্ট্রাকচার দালানের অংশ হচ্ছে দুইটা। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে সাবস্ট্রাকচার আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচার আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচার বলে। সাবস্ট্রাকচারটা কি বললাম? দালানের সর্বনিম্ন অংশ যা সরাসরি মাটির সংস্পর্শে থেকে কাঠামোর ওজনকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে তাকে সাবস্ট্রাকচার বলে। এর মধ্যে আছে যেমন ফাউন্ডেশন বা ভিত্তি, ফাউন্ডেশন ফাইল এন্ড ফাইল ক্যাপ, ফাউন্ডেশন ফুটিং অর কলাম বেস, গ্রেড বিম, ফাউন্ডেশন প্লিন্থ এন্ড ফ্লোর। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। এই যে দেখো এখানে এই চিত্রটাও দেখলে বুঝতে পারবা। তাহলে সাবস্ট্রাকচার হচ্ছে তোমার এই যে পিএল দেখতে পাচ্ছ, পিএল, এই পিএল থেকে শুরু করে একদম মাটির নিচে কাটা বিল্ডিং এর যে অংশটা আছে সেটি হচ্ছে সাবস্ট্রাকচার। তাহলে এখানে পিএল এর নিচে কি কি আছে? পিএল এর নিচে আছে গ্রেড বিম, তারপরে আছে ফুটিং, তারপরে আছে ব্রিক প্লাট সলিং, আছে না? এইগুলি হচ্ছে তোমার সাবস্ট্রাকচার। তাহলে সাবস্ট্রাকচার সম্পর্কে আর কারো বুঝতে অসুবিধা আছে কোনো? যারা কথা বলতেছো মিউট মিউট করো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাবস্ট্রাকচার, অর্থাৎ প্লিন্থ, এই পিএল থেকে মাটির নিচে যা আছে এগুলি হচ্ছে সাবস্ট্রাকচার। আর তাহলে সুপারস্ট্রাকচার কি হবে? এই পিএল থেকে একদম প্যারাপেট পর্যন্ত যা আছে এগুলি হবে সুপারস্ট্রাকচার। তার মানে সুপারস্ট্রাকচারের মধ্যে কি আছে? এই প্লিন্থ লেভেল আছে, প্লিন্থ লেভেলের উপরে অংশ, যেমন দরজা, জানালার সিল, দরজার সিল, দরজা জানালা, লিন্টেল, তারপরে সানশেড, তারপরে হচ্ছে তোমার ফ্লোর বিম, ফ্লোর, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই ছাদ বা রোফ,
তারপর হচ্ছে প্যারাপেট, তারপরে হচ্ছে তোমার এই যে জল ছাদ, এগুলি হচ্ছে কি সুপার স্ট্রাকচার। তাহলে সাবস্ট্রাকচার হচ্ছে পিএল থেকে নিচের অংশ, আর সুপার স্ট্রাকচার হচ্ছে পিএল থেকে উপরের অংশ। ক্লিয়ার? এই যে দেখো এখানে সুপার স্ট্রাকচার, প্লিন্থ লেভেল টু উইন্ডো সিল লেভেল, উইন্ডো সিল লেভেল টু লিন্টেল লেভেল, লিন্টেল, তারপর হচ্ছে লিন্টেল লেভেল টু রোপ লেভেল, তারপর রোপ অর ফ্লোর বিম, রোপ লেভেল, প্যারাপেট লেভেল, স্টেয়ার। ও আচ্ছা, স্টেয়ারটা বলতে ভুলে গেছিলাম, স্টেয়ার আর পোর্চ, এটা হচ্ছে কি সুপার স্ট্রাকচারের অংশ। তারপরে লোড বেয়ারিং ওয়াল, কিছুক্ষণ আগেই বলছিলাম যে যে সকল দেওয়াল কাঠামো লোড সরাসরি বহন করে তাদেরকে লোড বেয়ারিং ওয়াল বলে। যেমন বিম, ট্রাস অথবা অন্যান্য ভারী বস্তু সর্বদা লোড বেয়ারিং ওয়ালের উপর স্থাপন করা হয়। সমস্ত লোড বেয়ারিং ওয়ালের জন্য একটি ধারাবাহিক ফাউন্ডেশন দেওয়া হয়। এরূপ দেওয়াল তাদের নিজস্ব ওজন সহ কাঠামোর সমস্ত ওজন বা ভার বহন করে। এখানে যে একটা ট্রান্স প্ল্যান আছে, ট্রান্স প্ল্যান, ট্রান্স মানে কি বলতে পারো? ট্রান্স অনেকটা ওই যে খাদ বলে, বা ওই যে গর্ত, এরকম নাম শোনো নাই? গর্ত, খাদ। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্স। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা প্ল্যান, ট্রান্স প্ল্যান, এটা মূলত হচ্ছে তোমার ওই যে 12টা কলাম ছিল না আমাদের, এই যে গুণে দেখো এখানে 12টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে 12টা কলাম আছে। তাহলে এই 12টা কলামের নিচে কি থাকবে? 12টা ফুটিং বা ফাউন্ডেশন থাকবে। এই ফাউন্ডেশনের জন্য কি করতে হবে? গর্ত খনন করতে হবে না? ফাউন্ডেশন যদি আমরা বসাইতে চাই তাহলে কি মাটির মধ্যে গর্ত খনন করতে হবে, কারণ ফাউন্ডেশনটা বসবে কোথায়? মাটির মধ্যে। মাটির মধ্যে আমরা, হ্যাঁ, মাটির মধ্যে আমরা গর্ত খনন করে তারপরে ফাউন্ডেশনটা কি করি? আমরা বসাই। তাহলে বিল্ডিং এর শুরুটা কোথায় থেকে হবে? এই মাটির ফাউন্ডেশনের নির্মাণের মাধ্যমে, অর্থাৎ মাটির কাছ থেকে শুরু করতে হবে, তাই না? শুরুতেই করতে হবে কি? মাটি খননের কাজ। তাহলে মাটি খনন করতে হলে কি করতে হবে আমাদেরকে? মাটির কাজ করতে হবে। এস্টিমেটের মধ্যে প্রথম কাজই হচ্ছে মাটি খননের কাজ। তাহলে মাটির কাজের পরিমাপ গ্রহণ পদ্ধতি। তাহলে ট্রান্স প্ল্যান অনুযায়ী প্রথমে হচ্ছে কলামের জন্য ভিত্তি পরীক্ষা, খননের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে গ্রেড বিমের জন্য পরীক্ষা, খননের দৈর্ঘ্য হচ্ছে কলামদ্বয়ের মধ্যবর্তী কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব বিয়োগ হচ্ছে হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা। কিসের জয়েন্ট সংখ্যা? কলামের জয়েন্ট সংখ্যা, ইন্টু হচ্ছে কলামের পরিখার দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যে ফাউন্ডেশনটা দিব সেই ফাউন্ডেশনের দৈর্ঘ্য বা প্রস্থ। তাহলে আমি একটু দেখাচ্ছি পিছনের দিকে বা সামনের দিকে। কোথায়? না, -2 দিতে হবে না, -2 লাগবে না। এখানে জয়েন্ট সংখ্যা বলা আছে, এখানে জয়েন্ট যদি তোমার 2টা হয় তাহলে 2 দিবা, জয়েন্ট যদি 30টা হয় তাহলে 30 দিবা, জয়েন্ট যদি 50টা হয় তাহলে 50 দিবা। ঠিক আছে? এটা এটা আর কি। তাহলে এখানে এল প্রাইম বোঝাচ্ছি আমি টোটাল গ্রেড বিমের দৈর্ঘ্য, বুঝতে পারছো? এল প্রাইম মাইনাস হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ জয়েন্ট ইন্টু হচ্ছে বি, অর্থাৎ কলামের পরিখার দৈর্ঘ্য বা প্রস্থ। ঠিক আছে? তারপরে দেখো চালনা এবং উত্তোলন দূরত্ব। তাহলে চালনা দূরত্ব কি এবং উত্তোলন দূরত্ব কি?
তাহলে অনুভূমিকভাবে প্রতি 30 মিটার দূরত্বকেই চালনা দূরত্ব বলে এবং উলম্বভাবে প্রতি 1.5 মিটার দূরত্বকে উত্তোলন দূরত্ব বলে। অর্থাৎ তুমি মনে করো লেবার দিয়ে এই যে ট্রান্সপ্লেন বা মাটি খননের কাজ করাইলা, হ্যাঁ, করানোর জন্য মনে করো যে তুমি যেখান থেকে এই মাটি খনন করতেছো মাটিটা উঠায় মনে করো অনেক দূরে নিতে হবে। যদি 30 মিটারের অধিক হয় তাহলে তাকে আলাদা একটা হিসাব করে পে করতে হবে। আর উলম্বভাবে যদি 1.5 মিটারের অধিক উপরে উঠতে হয় তাহলে সেটার জন্য তাকে আলাদাভাবে পে করতে হবে। প্রাথমিক চালনা এবং উত্তোলন দূরত্বের পর অতিরিক্ত প্রতি 30 মিটার এবং 1.5 মিটারের উত্তোলন দূরত্বের জন্য ভিন্ন দর বিবেচনা করা হয়। আর যদি এর ভিতরে থাকে তাহলে আর অতিরিক্ত কোনো ব্যয় লাগবে না, এই জন্যই চালনা এবং উত্তোলন দূরত্ব হিসাব করা হয়। তারপরে আসো আমরা এটার মাটি খনন করব ভিত্তিতে। ইমারতটির ভিত্তিতে মাটি খনন কাজের পরিমাণ নির্ণয়করণ। তাহলে ভিত্তিতে মাটি খনন করতে হলে তোমাকে শুরুতেই কি করতে হবে? কলামের হিসাব করতে হবে। তাহলে এখানে কয়টা কলাম আছে? এখানে কলাম আছে তোমার এক, উপর থেকে যদি আমরা গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে কলাম আছে কয়টা? 12টা। তো এই 12টা কলামের ফাউন্ডেশনে মাটি কাটা কিন্তু একবারই সহজ। অর্থাৎ তুমি 12 দিয়ে যদি গুণ দাও, ঠিক আছে, যেমন আমি দেখাচ্ছি, এই দেখো, এক্সকাভেশন ওয়ার্কস পর কলাম, অর্থাৎ কলামের জন্য মাটি খনন কাজের পরিমাণ 12 গুণ হচ্ছে 1.5 গুণ